বুঝতে পারছেন? সকলকে আসসালামু আলাইকুম। মঞ্চে যারা আছেন, জামান চাচা যাকে আমি বহুদিন ধরে চিনি, আমার ছোট চাচা, মনতোষ কাকু এবং আমাদের সম্মানিত যারা আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জামান চাচাকে, যিনি একটা অসাধারণ অনুষ্ঠান আয়োজন করেছেন। ইউ মাস্ট হ্যাভ আ গ্রেট টিম চাচা। মানে আমি এত ওয়েল স্ট্রাকচার্ড প্রোগ্রাম আসলে দেখিনি। ঠাকুরগাতে হচ্ছে, ইটস ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। এবং সামনে আছেন গোফরান চাচু। গোফরান চাচু, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। পরিমল স্যার আছেন, আরো অনেকেই আছে। সকলকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু ঠাকুরগাঁয়েরই মেয়ে, এবং আমার সম্পর্কে যখন বলা হচ্ছিল সেখানে দুটো ইনফরমেশন মিসিং ছিল। এক হচ্ছে আমি ফুলকুড়ি শিশু নিকেতনে পড়েছি, আরেকটি হচ্ছে আমি ঠাকুরগাঁও গার্লস স্কুলে পড়েছি। হ্যাঁ, আমি ঠাকুরগাঁও গার্লস স্কুলে 1 বছর পড়েছিলাম। এবং আমি যখন পড়তাম তখন হলো কি, আমি কিন্তু একটু গল্পের মতো করে বলবো। হ্যাঁ, আই এম ভেরি ইনফর্মাল স্পিকার, আই এম নট এ গ্রেট স্পিকার লাইক ফাহাম, কিন্তু আমি খুব ইনফর্মালি গল্প করবো, বিকজ আমি ঠাকুরগাঁয়ে আসছি, এটা আমার জায়গা। সো আমি মনে করি এটা আমার পরিবার। আমি যখন ঠাকুরগাঁও গার্লস স্কুলে পড়তাম, তখন আমি ফুলকুড়িতে খুব ভালো রেজাল্ট করতাম, মানে সবসময় ফার্স্ট হতাম। তো ঠাকুরগাঁও গার্লস স্কুলে হলো কি, হঠাৎ করে আমার খুব পেট ব্যথা শুরু হয়ে গেল। পরে আমার মা অনেক অ্যানালাইসিস করে দেখলেন, কেননা আমি সেখানে সেকেন্ড হতে শুরু করেছি। একটি মেয়ে ফার্স্ট হচ্ছে, তার নাম ছিল তানিয়া বোধহয়। তো তানিয়া ফার্স্ট হচ্ছে, আমি সেকেন্ড হচ্ছি, এবং এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। খুব মন খারাপ, এই জন্য আমার পেট ব্যথা, আমি স্কুলে আর যাবো না। যাবো না তো যাবোই না। তারপরে তো আম্মু আমাকে নিয়ে ঢাকায় চলে গেলেন, আমি হলির স্কুলে ভর্তি হলাম। আমি কেন এই গল্পটা বললাম জানেন? বিকজ আমি অনেক ছোটবেলা থেকেই, আমি বোধহয় যে স্ট্যান্ডার্ডের কথা ফাহাম বললো, আমার স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল। কিন্তু আমি একটা ভুল করেছিলাম, যে আসলে স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়া নয়। স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে হচ্ছে নিজের কাছে নিজেকে কন্টেন্ট ফিল করা, যেটা আমি পরে আমি আমার লাইফ জার্নিতে বুঝেছি। আমি তো ঢাকায় চলে এসেছি। ঢাকায় চলে আসার পরে আমার বাবা তো ঠাকুরগাঁতে রাজনীতি করতেন, আপনারা সকলেই তাকে চেনেন। আমার আম্মা কঠোর পরিশ্রম করে আমাকে বড় করেছেন, আমার ছোট বোনকে বড় করেছেন। তো আমার বাবা প্রতি মাসে একবার করে ঢাকায় আসতেন, এসে আমাদের 2 বোনকে নিয়ে একটা মিটিং করতেন, একদম ক্লোজ ডোর মিটিং। সেখানে আমার আম্মা থাকতেন না। ক্লোজ ডোর মিটিংয়ে একটা কথা বলতেন, এবং প্রতি মাসে একটা কথা বলতেন। সেটা হচ্ছে, মা, আমাদের জীবনে বড় সম্পদ কিন্তু বাড়ি গাড়ি নয়, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পড়াশোনা করাটা। তুমি কি পড়ছো, তুমি কি জানছো, সেটা তোমাকে ডিফাইন করবে, তোমার অ্যাকশন তোমাকে ডিফাইন করবে। ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গিয়েছিল। পরিমল স্যার যে বললেন যে আমি পড়তাম, আসলেই পড়তাম, কিন্তু স্কুলের বই কিন্তু কম পড়তাম, বাই দ্য ওয়ে। হ্যাঁ, স্কুল কলেজের বই পড়তাম, কিন্তু আমি প্রচুর অন্য বই পড়তাম। এবং আমার ছোট চাচার বোধহয় মনে আছে একবার, তখন আমি অনেক ছোট, আমার আব্বার একটা বড় লাইব্রেরির মতো ছিল। আমি করতাম কি, ওই লাইব্রেরির খুলে সেখান থেকে সাপ্তাহিক বিচিত্রা, আপনাদের মনে আছে কিনা, একসময় পরে সেটা সাপ্তাহিক 2000 হয়েছিল, সাপ্তাহিক বিচিত্রা পড়তাম। তা আমার ছোট চাচা একবার দেখে এসে, তুমি এটা কি পড়ছো, তোমার তো এটা পড়া বয়স হয়নি। আমি চুপ করে আছি, এরকম যে কত বই পড়েছি আমি ছোটবেলা থেকে, যেটা আমার পড়া বয়স হয়নি। হ্যাঁ, সো পড়তে হবে, প্রচুর পড়তে হবে, স্কুল কলেজে বই পড়তে হবে, এবং বাইরের বই আরো বেশি পড়তে হবে। মনতোষ কাকা যে কথাগুলো বলছিলেন, যে বই পড়লে যেটা হয় যে আনন্দ বোধটা, আমি ভীষণ আনন্দ পেতাম, আমি ভীষণ কাঁদতাম, আমার প্রচন্ড রাগ হতো কিছু বই পড়ে। আমার একটা বইয়ের কথা মনে আছে, গর্ভধারিণী। আমি জানি না কতজন এই বইটি পড়েছে, এখানে কতজন পড়েছে, আমি একটা হাত তোলা দেখতে চাই। খুব কম, ভেরি আনফর্চুনেট, আই এম সরি। আমার খুব খারাপ লাগছে যে আমাদের সামনে যারা তরুণরা আছে তারা এই বইটি পড়েননি। আমি একটু এদিকে জানতে চাচ্ছি, তরুণদের মধ্যে কতজন বইটি পড়েছে গর্ভধারিণী? সমরেশ মজুমদার, মিথ্যা না তো, সত্য। ভেরি গুড, ভেরি গুড, ভেরি প্রাউড অফ দেম। তোমাদের জন্য একটা কমপ্লিমেন্ট। এই বইটি যখন আমি পড়ি, বইটি যখন শেষ হয়ে যায়, আমি লিটারালি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম এবং অনেক কেঁদেছিলাম জয়িতার জন্য। এবং আমি জয়িতা হতে চাইতাম। আমি যখন এক একটা বই পড়তাম, আমি মনে হতো আমি বোধহয় এই চরিত্রটি হব, কিন্তু সব ছাপিয়ে পরে আমি বুঝতে পারলাম যে আমার আমি হয়ে হওয়াটাই জরুরি। এবং আমি হতে গিয়ে আমার যে জার্নিটা, সেখানে 3টা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ছিল। আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেই
সেই আলোকে আমি 3টে ইনগ্রেডিয়েন্ট নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথম ছিল যে ডিটারমিনেশন, যে আমি আমার লাইফে একটা কিছু করতে চাই কিংবা একটা কিছু হতে চাই এবং আমি নিজেকে কন্টেন্ট ফিল করতে চাই। এই যে ডিটারমিনেশন, যে আমি করব এবং আমাকে এই জিনিসটা করবার জন্য আমার কি কি করা দরকার, আমাকে সব কিছু করতে হবে। আমি যখন স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন আমার আব্বা আমাকে বললেন তুমি অর্থনীতি পড়ো, কেননা আমার আব্বা অর্থনীতি পড়েছেন। আমি বললাম না, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পড়বো, বিকজ আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি সায়েন্সে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি পড়বো, বিকজ আমার বায়োলজি খুব ভালো লাগতো। আমার আব্বা কিন্তু চাইলেই পারতেন তার চিন্তাটা আমার উপর ইম্পোজ করতে, উনি কিন্তু করেননি। আমি মনে করি এখান থেকে একটা জিনিস শেখার আছে আমাদের প্যারেন্টদের, যে তাদের বাচ্চাদের আসলে সাপোর্টটা দেওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত, তারা যদি সৎ থাকে তাদের জার্নিতে। ডিটারমিনেশন। এবং আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পরিশ্রম। বিলিভ মি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। আপনি এখন হয়তো বা বসে আছেন, ভাবছেন আমি কাজটা আগামীকাল করবো, হ্যাঁ আমি এখন একটু ফেসবুকে এটা দেখে নিই, অথবা আমি নেটফ্লিক্সে মুভিটা দেখি। না, আপনাকে আপনার কাজটা কিন্তু আজকে করতে হবে, এটা খুবই জরুরি, এবং আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি যা কিছুই হতে চান না কেন সম্ভব না। লাউড অ্যান্ড ক্লিয়ার, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি হিয়ার। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, যে আপনার অনুভূতিগুলোকে সবসময় জাগ্রত করে রাখতে হবে। আপনি কিন্তু অনুভূতিহীন পড়েন না, হ্যাঁ। সংবেদনশীলতা কিংবা এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় গত 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, যেটা আমাকে খুবই দুঃখিত করে, সেটা হচ্ছে আমি সমাজে এমপ্যাথি আর দেখতে পাই না। আমি খুবই ভাগ্যবতী এই কারণে, বিকজ আমি এমন একটা পরিবেশে কিংবা পরিবারে বড় হয়েছি না, তারা খুব সংবেদনশীল ছিলেন, হ্যাঁ। আমার এবং একে অপরের জন্য খুব কাজ করতেন, এবং আমি এদিক দিয়ে নিজেকে প্রিভিলেজ মনে করি, যে আমি বড় হয়েছি দেখে যে সবাই সকলের জন্য ভাবেন, সকলের জন্য কাজ করেন। এবং আমার আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে আপনারা সকলের সঙ্গে মিশবেন, সকল মত, দল, বর্ণ নির্বিশেষে মিশবেন। আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন, তাহলে কিন্তু আপনি একজনকে জানতে পারছেন না, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার মতো যিনি নন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুবই একটা, আমি কি বলবো, মোটা দাগে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যে আপনি ধরুন আপনি বিএনপি করেন, আরেকজন করে আওয়ামী লীগ, খুবই মোটা দাগে এক্সাম্পল দিচ্ছি, আরেকজন করে জামাত ইসলামী, কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে। আপনি যখন বসবেন, আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন। ইউ নিড টু লিসেন টু এভরিওয়ান উইথ অ্যাটেনশন। আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না। কারণ আপনি না শুনলে আপনি জানবেন না তারা কি বলতে চায়, এবং আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না। সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে, এমপ্যাথির সাথে সকলের সঙ্গে বসতে হবে, শুনতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মঞ্জুস কাকা যখন কথা বলছেন, আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আপনার মনে আছে কিনা কাকা আমি জানি না। মঞ্জুস কাকার বাসায় আব্বু আম্মু আমাকে নিয়ে যেতেন, কাকি ছিলেন তখন। কাকি আমাকে ভীষণ আদর করতেন, উনি আমাকে খুব মজার সমস্ত পায়েস রান্না করে খাওয়াতেন। আমি এই কথাগুলি বললাম কারণ আমি ছোটবেলা থেকে ঠাকুরগাঁতে কিন্তু বড় হয়েছি এবং সকলের সাথে মিশেছি। আমার বাবা মা আমাকে সেই সাপোর্টটা দিয়েছিলেন, আমার পরিবার সেই সাপোর্টটা আমাকে দিয়েছিলেন। এই জন্য মিশতে হবে, সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে যে অন্য কে বলতে চায়। আমরা গত 16 বছর পরে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না বাংলাদেশ, আমি বলি ইটস ভেরি ভালনারেবল। খুব একটা ট্রানজিশনাল পিরিয়ড দিয়ে আমরা যাচ্ছি। এই সময়ে সত্যতা বলা এবং সংবেদনশীলতার সাথে বলাটা সবচেয়ে জরুরি। আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে, আমরা যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, সেটা ইকোনমি বলুন, সেটা মানুষের মনোজগতের কথা বলুন, সেটা আপনি জুডিশিয়ারির কথা বলুন, খুব জরুরি আপনাকে এখন তৈরি করতে হবে। আমরা যদি এখনই
তৈরির কথা না বলি, আমরা কিন্তু আরো 100 বছর পিছিয়ে যাব। আমি মনে করি যে আমাদের যা ভেঙে গেছে, যা গুড়িয়ে গেছে, যা গেছে তা যাক। এখন অতীতের দিকে না তাকিয়ে আমার মনে হয় যে আমাদের সকলকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে, তৈরি করতে হবে। আমার সামনে যে অল দিস ইয়াং পিপল, আমার খুব ভাল লাগছে। আমার মেয়ে আপনাদের থেকেও ছোট, কিন্তু আমি আমার মেয়েকে সবসময় একটা কথা বলি, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে বিলিভ ইন দ্য পাওয়ার অফ হ্যাবিট। আমরা এই ব্যাপারটা কিন্তু আসলে এড়িয়ে যাই। আপনার আজকের যে অভ্যাস, আপনি সকালবেলা ঘুম থেকে যা করছেন, স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে ফিরে যা করছেন, আপনি যা চিন্তা করছেন, রাতে যা করছেন, ঘুমোতে যাওয়ার আগে কি ভাবছেন, এই সব কিছু কিন্তু আপনাকে ডিফাইন করে। ডিফাইন মানে বোঝেন তো ব্যাপারটা, যে আপনি কি হচ্ছেন কিংবা কি হতে চাচ্ছেন, সেটা আপনাকে কি বলবো, যে আপনাকে ক্যারেক্টারাইজ করবে, পিকচারাইজ করবে। একজন আপনাকে যখন দেখছে তখন কিন্তু সে আপনাকে সেটা দেখবে। পাওয়ার অফ হ্যাবিট খুব ইম্পর্ট্যান্ট। ভালো অভ্যাস করতে হবে। অভ্যাস যদি খারাপ হয় না, উই আর ডুমড ইন আ ওয়ে দ্যাট আমাদের আসলে কিচ্ছু হবে না। আপনারা প্লিজ নিজেদের ভালো অভ্যাস করার উপর জোর দেন। এটা আসলে আমি একজন মানে আমার মেয়ের মা হিসেবে, এবং আমি পড়িয়েছি বহুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সেই হিসেবে বলতে চাই যে ফর গডস সেক ভালো অভ্যাসের উপর জোর দেবেন, এবং কোনো কিছুকে কখনো ছোট মনে করবেন না। আমি এক্সাম্পল দিই, আমি যখন মাস্টার্স করছি সিডনিতে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে, আমি পড়তাম, ইউনিভার্সিটি যেতাম, পরে আমি কাজ করতে যেতাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমি কিন্তু বাটার চিকেন বিক্রি করতাম। হ্যাঁ, এবং আমি কখনো নিজেকে ছোট মনে করিনি কাজটা করতে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন করতাম? সো দ্যাট আমার যে খরচটা সেটা যেন আমি বিয়ার করি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে কি করতাম জানেন? তারপর আমি লাইব্রেরি যেতাম। লাইব্রেরিতে প্রায় 10টা 11টা পর্যন্ত আমি পড়াশোনা করতাম, করে সেই ট্রেনে করে আমি আবার বাসায় ফিরতাম। সো ইট ওয়াজ ভেরি হার্ড, বাট উই ডিড ইট। এবং এই জন্যে বলি যে ভালো অভ্যাস করবেন, ডিটারমিনেশন রাখবেন, কঠোর পরিশ্রম করবেন, এবং কোনো কাজকে ছোট মনে করবেন না, কাউকে ছোট মনে করবেন না। আর একটা কথা ফাহাম বলেছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি যে সাকসেস কিন্তু আপনি কি হলেন সেটা না, আপনি কি ফিল করছেন সেটা জরুরি। যে ডু ইউ ফিল কন্টেন্ট? আমি তো মনে করি আমাদের পরিবারের সবচেয়ে সাকসেসফুল হচ্ছে আমার মা। বিলিভ মি, বিকজ আমার মা আমার আব্বাকে যে সাপোর্টটি দিয়েছে, এবং আমার মা যেভাবে আমাদের দুই বোনকে বড় করেছে, সেটা অসাধারণ। এবং উনি যেভাবে নিজেকে কন্টেন্ট ফিল করে, এটা কিন্তু আমি অনেকের মধ্যে দেখি না। এই যে কন্টেন্ট ফিল করাটা, তার মানে হচ্ছে যে আমি জানি আমি সত্য আছি, আমি জানি আমি সৎ আছি, আমি আমার ডিটারমিনেশন, আমি আমার এইম অনুযায়ী কঠোর পরিশ্রম করে গেছি, আলহামদুলিল্লাহ আই ফিল গুড। দিস ইজ দ্য কি। I feel content. This is your success. আমি অ্যাজ আই সে যে আমি খুব ভালো বক্তা নই, আমি এই বিষয়গুলো আমি শুধু আপনাদেরকে রেখে যাচ্ছি। এগেইন ইটস আপ টু ইউ। আজকে যারা আছে, আমি মনে করছি তাদের বয়স সম্ভবত 15 থেকে 25-এর মধ্যে আছে, এবং আমাদের সামনে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, তারাও কিন্তু তাদের উইজডম নিয়ে একই কথা বলবেন। আমি কিছুদিন আগে যারা ছাত্ররা, যারা জুলাইয়ে যে অসাধারণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের 2-3 জনের সাথে আমার কথা হচ্ছিল। তাদেরকে আমি একই কথা বলছি যে ভাইয়া, ইউ আর সো ব্রেভ, ইউ মেক মি সো প্রাউড। মানে তোমরা জুলাই মাসেটা না হলে হয়তো আমরা আরো 10 বছর আমাদের অপেক্ষা করতে হতো। হ্যাঁ, তোমরা কি অসাধারণ কাজ করেছো, এবং প্রতি মুহূর্তে তোমরা আমাদেরকে কৃতজ্ঞতা বোধটা আমাদের মধ্যে এনে দাও, যে আমরা অসম্ভব কৃতজ্ঞ তোমরা যা করেছো। কিন্তু মনে রেখো ভাইয়া, গত 53 বছরে বাংলাদেশের ইতিহাসে অনেকেই অনেক কাজ করেছে, তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা তাদের লাইফ জার্নি দিয়ে একটা উইজডম অর্জন করেছে। সো তাদের উইজডম, তোমাদের কারেজ, তোমাদের ডিটারমিনেশন নিয়ে আমরা একটা অসাধারণ দেশ এবং জাতি গঠন করতে পারি। আর আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আমি পার্সোনালি যেখানে আমার সঙ্গে অনেকের অনেক কনফ্লিক্ট হয়, সেটা হচ্ছে যে অ্যারোগেন্ট হয়ে না ভাইয়া। হ্যাঁ, অ্যারোগেন্ট, আমি মনে করি যে অ্যারোগেন্সটা কিন্তু আলটিমেটলি ধ্বংস করে। ওই যে বললাম যে সৎ থাকো, নিজেকে কন্টেন্ট ফিল করো, এবং ডিটারমিনেশন রাখো। তুমি কি চাও, তুমি সেটা জানো, তাহলে দেখবা
you will gain inshallah what you want to achieve in your life. থ্যাংক ইউ সো মাচ। আমি আবার সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এমনভাবে আপনারা মানে কি বলবো যে আই এম সো গ্রেটফুল। আমি আসলে অসাধারণ কৃতজ্ঞ বোধ করছি। আমি মনে করি এটা আমার সৌভাগ্য। বাট আই এম ভেরি লাকি দ্যাট আমি ঠাকুরগাঁর মেয়ে। আমি সারা জীবন আমি নিজেকে ঠাকুরগাঁর মেয়ে বলবো। অনেক ধন্যবাদ।